ওকে, আজকে আমরা 5.2 এর বাকিগুলো করব। ঠিক আছে, আমরা আগের যে ক্লাস করছিলাম সেই ক্লাসে 22 পর্যন্ত করছিলাম, সমাধান সেট নির্ণয় করছিলাম। আজকে 23 থেকে বাকি যেগুলো আছে সবগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, তো প্রথম যেই ম্যাথটা বলছে, কি বলছে দেখো দেখি। 23 নম্বর ম্যাথটা, যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল কত? 56, সংখ্যাটি কত? ঠিক আছে, তা এই জিনিসগুলো আমরা 5.1-এ শিখে আসছি। ঠিক আছে, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো আমরা কি 5.1-এ শিখে আসছি। তাও এখন এই সম্পর্কে আবার একটু আমি ধারণা দিব যে দুই অঙ্ক বিশিষ্ট এই ধরনের ম্যাথে কিভাবে সলিউশন করতে হয়। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে জানার আগে সবার আগে যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি। ঠিক আছে, আমরা স্থানীয় মান ওখানে আমরা সুন্দর করে পড়ছি। ঠিক আছে, যে কিভাবে গঠন হয়। ঠিক আছে, তো যেটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি কি, যে সংখ্যাগুলোতে দুইটি অঙ্ক থাকে, যেমন মনে করো যে 23, 45, 99 এ ধরনের। ঠিক আছে, তো এর একটি একক স্থানীয় অঙ্ক থাকে যা এককের ঘরে বসে, এবং দশক স্থানীয় অঙ্ক থাকে যা দশকের ঘরে থাকে। ঠিক আছে, একক দশক, তো বাম থেকে আমরা ডানের দিকে যাই, একক দশক শতক হাজার এভাবে গণনা করার জন্য। ঠিক আছে, আর সংখ্যার গঠনটা কে আমরা শিখছিলাম যে যদি একক স্থানীয় অঙ্ক y হয়। ঠিক আছে, যে এখানে আমরা লিখি যে একক স্থানীয় অঙ্ক যদি y হয়, দশক স্থানীয় অঙ্ক যদি x হয়। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক যদি y হয় এবং দশক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটির গঠন কেমন হবে? ঠিক আছে, তো মনে করো যে এখানে আমরা যেটা পড়ছিলাম, যে মনে করো যে 23 একটা সংখ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে এটাকে কি বলি আমরা? একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, আর এটাকে কি বলি? দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে কি সংখ্যার গঠন হিসেবে স্থানীয় মানের আকারে যদি লিখতে চাই, তাহলে আমরা একে কিভাবে লিখি যে 10 × 2 + 3। ঠিক আছে, এভাবে লিখতে পারি, তাই না? কারণ কি, এখানে যদি আমরা 23 লিখি, এটা 3 মানে কি, এখানে 3 হলো, আর 2 মানে কি বোঝায়? 3 মানে কি বোঝায়? 3 × 1 = 3 হয়, আর 2 মানে কি, 2 × 10 = 20 হয়। ঠিক আছে, এটা হচ্ছে একক স্থানীয়, মানে কি এটা হচ্ছে এই শূন্যর নিচে শূন্যর উপরে থাকবে। ঠিক আছে, তার মানে কি দুইটা মিলে 23 হয়। ঠিক আছে, তো সেম ভাবে এই জিনিসটা এখান থেকে আমরা কি এটা আমরা করে আসছি স্থানীয় মানে, আমরা এই চ্যাপ্টার করার আগে আমরা বেসিকটা করে আসছি। তার মানে কি, তো এখানে হচ্ছে যদি কি হয়, তাহলে কি বোঝাচ্ছে যে একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x যদি হয়, তাহলে কি হয়? সংখ্যাটির গঠন কি হবে? সংখ্যাটির গঠন কি হবে যে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক আমরা কি ধরছি? x, আর একক স্থানীয় অঙ্ক ধরছি আমরা কত? y। তার মানে কি 10x + y, এইটা হচ্ছে সংখ্যাটির গঠন। মানে কি, এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেগুলো আছে, সেই সংখ্যার গঠন হবে কোনটা? 10x + y, এই আকৃতির। ঠিক আছে, এই হলো সিম্পল হিসাব। তো আমরা এখন সমাধানে যাই। ঠিক আছে, তো এখানে কি বলছে, প্রশ্নটা কি বলছে, আমরা হচ্ছে এখানে এই জিনিসটা একটু এইভাবে লিখি যে 23 নাম্বার
ঠিক আছে। 23 নম্বরে এখানে কি বলছে দেখো দেখি একটু, যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, ঠিক আছে। আমরা দুই অঙ্ক কোনটা সেটা কিন্তু জানি না, তাই জন্য আমরা এই অঙ্কগুলোকে আমরা আগে ধরে নিব, ঠিক আছে। তো ধরে নিলে কি হয় দেখো, এখানে আমরা বলি যে সমাধান যদি করি এটার, তো আমরা এখানে লিখতে পারি ধরি, ঠিক আছে। ধরি লিখে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক, এক্স, আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে। তো প্রশ্নানুসারে কি বলছে দেখো দেখি, যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15, ঠিক আছে। এদের এদের গুণফল হলো হচ্ছে 56, ঠিক আছে। তো এখন মনে করো যে দুই অঙ্ক বিশিষ্ট, আমরা এখন দশক স্থানে অঙ্ক ধরে নিছি, ঠিক আছে। মানে কি বাম পক্ষে যে অঙ্কটা থাকবে, ঠিক আছে, এটা ধরে নিছি, ঠিক আছে। সেটা হলো হচ্ছে কি, সরি, এটা হচ্ছে এক্স ধরে নিছি, ঠিক আছে। আর একটা কি, আর একটা অঙ্ক কি থাকবে, একক স্থানীয় অঙ্ক, তাই না, একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। কি বলছে এখানে, আমরা এখানে কি বললাম, যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো হচ্ছে 15, ঠিক আছে, ঠিক আছে। মনে করো যে এটা অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর এই ফাঁকা ঘরটা কি একক স্থানীয় অঙ্ক, তাদের সমষ্টি হলো 15, তাই না, 15। তার মানে কি আমরা হচ্ছে যদি এটাকে কি বলি, আমরা যদি হচ্ছে এখানে তার তাহলে কি আমরা আমরা তাহলে এখানে কি একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক এই ফাঁকা ঘরটা বের করার জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে। মনে করো এটা চলক হিসেবে ধরো, চলক হিসেবে ধরো, ঠিক আছে। তো চলক হিসেবে যদি ধরো এই ফাঁকা ঘরটা, তার মানে কি আমার যদি এই ফাঁকা ঘরের মানটা বের করতে হয়, তার মানে কি আমাদের এক্সটাকে ওদিকে পার করে দিতে হবে, তাই না, পক্ষান্তর করতে হবে। তো বা লিখে এটা ইকুয়াল টু 15 মাইনাস এক্স, তার মানে কি এই জিনিসটা কি, এই জিনিসটা মানেই তো এই ফাঁকা ঘর, তাই না। তার মানে কি এটাই তো একক স্থানীয় অঙ্ক, তাই না, এটা একক স্থানীয় অঙ্ক, আর এটা কি দশক স্থানীয় অঙ্ক। এই 15 মাইনাস এক্স যেটা এই ফাঁকা ঘর তো সেটাই, তাই না। তো তার মানে কি আমরা এখানে কি বলতে পারি, তো প্রশ্নানুসারে 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 কি বলছে, দুইটা এই দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট কি বলছে প্রশ্ন আরেকবার পড়ো, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, ঠিক আছে, সমষ্টি, সমষ্টি 15, তাই না। তার মানে কি দশক স্থানীয় অঙ্ক আমরা এখানে এক্স ধরছি, আর আমরা কি একক স্থানীয় অঙ্ক জানি না, আর তাদের সমষ্টি এই যে 15, ঠিক আছে, তাদের সমষ্টি 15। তার মানে কি আমার হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে কি হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক মানে কি 15 থেকে যদি আমরা হচ্ছে এই দশক স্থানীয় অঙ্ক বাদ দিই, তাহলেই তো আমরা হলো হচ্ছে একক স্থানীয় অঙ্ক পাবো, তাই না। তো প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে এই যে এটা লিখতে পারি, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি অঙ্কদ্বয়ের, অঙ্কদ্বয়ের সমষ্টি কত, 15, অতএব একক স্থানীয় অঙ্ক হবে কত, 15 থেকে দশক স্থানীয় অঙ্ক বাদ দিলে এটাই হবে একক স্থানীয় অঙ্ক, তাই না, এটাই। তো এখন এখন কি আমরা তো হচ্ছে কি পাইলাম, একক এখানে হলো হচ্ছে কি, এখানে দশক স্থানীয় অঙ্ক পাইলাম, আর হচ্ছে এখানে একক স্থানীয় অঙ্ক পাইলাম, ঠিক আছে। এখন তো আমাকে কি সংখ্যাটা বের করতে হবে, তাই না, সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব সংখ্যাটি, সংখ্যাটি, তো সংখ্যার গঠন আমরা কি পড়ছি, সংখ্যার গঠন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গঠন কি 10x প্লাস ওয়াই, তাই না, 10x প্লাস ওয়াই পড়ছি। তার মানে কি এই যে 10 ইন্টু দশক স্থান অঙ্ক কোনটা ধরছি, এক্স,
প্লাস একক স্থানীয় অঙ্ক 15 মাইনাস এক্স। তার মানে কি আমার এখানে বলতে পারবো 10x প্লাস 15 মাইনাস এক্স। তার মানে কি 10x থেকে একটা এক্স কমে গেল, তাহলে কি হবে 9x প্লাস 15। এইটা হচ্ছে আমার সংখ্যাটি, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, সংখ্যাটি পেয়ে গেলাম আমরা। দশক স্থানীয় অঙ্ক পাইছি, একক স্থানীয় অঙ্ক পাইছি, ঠিক আছে। তো আবার প্রশ্নানুসারে আরেকটা কি বলছে, আমরা কি অঙ্কদ্বয়ের সমষ্টি 15, এটা ঠিক আছে, ঠিক আছে। আরেকটা বলছে কি অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল কি 56, ঠিক আছে। অঙ্কদ্বয়ের গুণফল কি বলছে 56। তো এখন আমরা লিখি আবার প্রশ্নানুসারে অঙ্কদ্বয়ের গুণফল 56। অতএব তাহলে কি অঙ্কদ্বয়ের গুণফল, তার মানে কি অঙ্কদ্বয় কোনটা কোনটা পাইছি, অঙ্কদ্বয় এখানে মনে করো যে দশক স্থানীয় অঙ্ক এক্স পাইছি, তার গুণফল হচ্ছে কি 15 মাইনাস এক্স, ঠিক আছে। এই দুটোর সংখ্যার গুণফল আমরা কি পাইছি 56। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে 15x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 56। আমরা যদি এটাকে সাজায় লিখি তাহলে কি আসতেছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x, 56 এদিকে পার করে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0। মাইনাস ওদিকে পার করে দিলাম, মাইনাস কমন নিয়ে ওদিকে পার করে দিলাম, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। ঠিক আছে। তো এখন এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, ঠিক আছে, ক্যালকুলেট করলে কি আসে দেখি এক্স এর মান আমাদের বের করতে হবে। তো এখন ক্যালকুলেট যদি করি, তো এখন দেখো যে এটাকে এখন আমরা মিলি টার্মে ভাঙাই, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 ইকুয়াল টু 0। তারপর এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, এখান থেকে এক্স কমন গেল, এক্স মাইনাস 8 মাইনাস 7 কমন গেলে এখানে 8, ঠিক আছে। তারপর এক্স মাইনাস 7 আর এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। এতটুক তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে, এতটুক তো আমরা বুঝতে পারছি। তো এরপরে আমরা এখন কি করব, হয় তাহলে কি হয় এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাই না, এই তো পাই। তো তাহলে এক্স ইকুয়াল টু 8 অথবা এক্স ইকুয়াল টু 7। এই যে এক্স এর মান আমরা দুইটা পেলাম, ঠিক আছে। তো এখন এখানে লিখব যদি x ইকুয়াল টু 8 হয়,
তাহলে একক স্থানীয় অঙ্ক হবে। কারণ কি এক্স আমরা কি দশক স্থানীয় অঙ্ক আমরা দুইটা পাইছি, ঠিক আছে, দুইটা পাইছি। এটা কিন্তু দশক স্থানীয় অঙ্ক, এটা কি দশক স্থানীয় অঙ্ক। এটা লেখার দরকার নেই, আমি বুঝানোর জন্য এটা লিখতেছি। তো আমরা দশক স্থানীয় অঙ্ক এক্স মানে কি, এটা তো আমরা কি ধরছি দশক স্থানীয় অঙ্ক এক্স ধরছি, তার মানে কি আমাদের দশক স্থানীয় অঙ্ক দুইটা বের হয়েছে। তার মানে কি অবশ্যই আমাদের তাহলে একক স্থানীয় অঙ্ক দুইটা বের হবে আর সংখ্যাও দুইটা বের হবে। তার মানে কি আমরা যদি এক্স যদি 8 হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হবে কোনটা, একক স্থানীয় অঙ্ক তাহলে কত 15 মাইনাস এক্স ইকুয়াল টু 15 মাইনাস 8 ইকুয়াল টু 7, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কি হবে, অতএব সংখ্যাটি আমরা কি ধরছি 10 9x প্লাস 15, তো সংখ্যাটি কত ধরছি 9x প্লাস 15, ঠিক আছে। তো এখন বসে দাও, আমরা হচ্ছে x কত 8 ধরছি, এই 15 8 নং 15 87, ঠিক আছে। এই একটা গেল 8 এর ক্ষেত্রে। আবার আবার লিখবা, আবার x যদি 7 হয় তাহলে একক স্থানীয় অঙ্ক ফিফটিন মাইনাস এক্স ইকুয়াল টু 15 মাইনাস 7, তার মানে 8। অতএব সংখ্যাটি কত হবে 9x প্লাস 15, 9 ইন্টু 7 ধরছি 15, তাহলে কত হচ্ছে 7 নং 63 প্লাস 15 ইকুয়াল টু 5 3 8, 78, ঠিক আছে। অতএব এখন দেখো, এখন হলো হচ্ছে তুমি এখন এই জিনিসটা এখন সত্য হলো কিনা, ঠিক আছে। তো বলছে হচ্ছে দুইটি সংখ্যা, ঠিক আছে, দুইটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হলো হচ্ছে কত, যোগফল কত, যোগফল 15 এবং হচ্ছে গুণফল হচ্ছে 56। তুমি এখন ট্রাই করে দেখো, এই দেখো দুইটি সংখ্যার গুণফল, প্রথম এই যে 8 এর ক্ষেত্রে সঠিক হয় কিনা, 8 প্লাস 7 ইকুয়াল টু কত 15, ঠিক আছে, আবার গুণ করো 56 হয়। আবার এটাও দেখো কত আসছে, এই যে 78 আসছে, 8 প্লাস 7 ইকুয়াল টু 15, আবার 27টা 56, ঠিক আছে, দুইটাই সঠিক। অতএব অতএব সুতরাং সংখ্যাটি 87 ও 78, ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা বুঝতে তো পারছো নাকি, এই হলো কথা। তারপর 24 নাম্বার, 24 নাম্বারটা দেখো, যে এটা যে 24 নাম্বার অঙ্কটা আছে সেটা হলো এক সেকেন্ড আমি একটু দেখে নিই, হ্যাঁ, তো 24 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আয়তকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় সম্পর্কিত, ঠিক আছে, এই ধরনের। তো আমরা এখন এই জিনিসটা একটু দেখি যে প্রশ্নটা কি বলছে, আমরা একটু পরে দেখি যে একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, ঠিক আছে। একটি আয়তাকার ঘরের
মেঝের ক্ষেত্রফল মনে করো যে 192 বর্গমিটার দেওয়া আছে। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। আমরা কি মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ জানি না কত, ঠিক আছে। তো আমাদের আগে কি যে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ এই জিনিসটা ধরে নিতে হবে, ঠিক আছে। তো বোঝার জন্য যে জিনিসটা জরুরি এখানে যে আয়তাকার ক্ষেত্রটা কি, ক্ষেত্রটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, ঠিক আছে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ সেটাকে আয়তক্ষেত্র বলে, এটা তো আমরা জানি, ঠিক আছে। আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল ইকুয়াল টু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তো এখন আমরা সমাধান করি ডাইরেক্ট। সমাধানটা কি যে এখন আমরা তো জানি না যে দৈর্ঘ্য প্রস্থ কি, তো আমরা ধরি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, ঠিক আছে। আমরা ধরে নিলাম, যেহেতু আমরা জানি না আমরা ধরে নিছি x এবং y, দুটা চলক ধরে নিছি, ঠিক আছে। তো আমরা জানি আমরা প্রশ্ন অনুযায়ী আগাবো, ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী আগাবো। তো আমরা কি জানি, তো আমরা এখানে প্রশ্নটা বলছে দেখো একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল দেওয়াই আছে, ঠিক আছে। তার মানে কি ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, ক্ষেত্রফল এখানে লিখবো ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো এখানে লিখবা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে। তো আমাদের এখানে ক্ষেত্রফল তো দেয়া আছে, কত দেওয়া আছে 192 বর্গ কিলোমিটার, ঠিক আছে। তো 192 বর্গ কিলোমিটার ইকুয়াল টু দৈর্ঘ্য আমরা কি ধরে নিচ্ছি x আর প্রস্থ ধরে নিচ্ছি y, অতএব xy ইকুয়াল টু 192, ঠিক আছে। এখানে তুমি লিখবা ক্ষেত্রফল ইকুয়াল টু 192 বর্গ কি মিটার দেওয়া আছে। এখানে লিখে নিতে পারো বা এখানে লিখে নিতে পারো, যেখানে ইচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে xy ইকুয়াল টু 192 সমীকরণ 1, ঠিক আছে। তো দ্বিতীয় শর্তে বলা আছে, দেখো সুন্দর করে দেখো, দ্বিতীয় শর্তে বলা আছে কি যে দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি মানে ক্ষেত্রফল এই জিনিসটা কি অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। এক্স 192 এটা অপরিবর্তিত থাকবে, শুধু আমাদের পরিবর্তন হবে কি দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে। তো এই শর্ত অনুযায়ী, দ্বিতীয় শর্ত অনুযায়ী কি দৈর্ঘ্য এই যে এখানে লিখবো এখন দৈর্ঘ্য 4 মিটার কমালে ভাষাটা একটু হয়ে গেল। এখন 4 মিটার কমালে, এখন দৈর্ঘ্য 4 মিটার কমালে দৈর্ঘ্য হবে, ঠিক আছে। এখানে কমা দিবা, দৈর্ঘ্য হবে কত, এখানে মন 4 মিটার কমালো, তার মানে কি x এর থেকে দৈর্ঘ্য ধরছি কত x এর থেকে 4, ঠিক আছে। এটাই হচ্ছে
দৈর্ঘ্য, ঠিক আছে। আবার প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ হবে কত? আমরা কত ধরছি? ওয়াই, প্রস্থ ওয়াই ধরছিলাম না, ওয়াই প্লাস 4 মিটার, ঠিক আছে। অতএব নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কি হবে? যে নতুন ক্ষেত্রফল হবে, এখানে লিখবো যে x মাইনাস ওয়াই, না x মাইনাস 4 ইন্টু, না এটা তো x মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 192, ঠিক আছে, কারণ এটা অপরিবর্তিত আছে। তো এখন যদি আমরা এটাকে যদি কি করি, এখন যদি এটাকে গুণ করে দিই, তাহলে কি হবে? এক্স ওয়াই পাবো, তারপরে প্লাস 4x পাবো, মাইনাস 4y পাবো, আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 16 ইকুয়াল টু 192 পাবো, ঠিক আছে। এই হলো নতুন ক্ষেত্রফল। এই হলো কথা। তো এই 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 আমরা একটা নতুন ক্ষেত্রফল পাইলাম। ঠিক আছে, তো নতুন ক্ষেত্রফল পেলাম। কিন্তু এখন এখানে দেখো, আমার হচ্ছে বিষয়টা হলো যে আমি যদি এখন ক্যালকুলেশন করতে যাই একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। বড় হয়ে যাবে এই মানে আমাদের কি, আমাদের এক্স ও ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। এখন যেভাবে বের করি, তো এখন আমরা এখানে দেখো, এখানে একটা জিনিস আমি এখানে কি এখানে কোনো কিছুর মান বসাইতে পারতেছি, দেখো এক্স ওয়াই, ঠিক আছে। আমি এখান থেকে এটা সমীকরণ 2 দিতে পারি, ঠিক আছে। 2 দিয়ে হলো হচ্ছে এক্স ওয়াই এর মান আমরা বের করতে পারি, ঠিক আছে। এক্স ওয়াই এর মান আমরা বের করতে পারি। তার আগে আমরা হলো হচ্ছে যে এক্স ওয়াই ধরো এই সমীকরণ 1, সমীকরণ 2 এটা ধরে করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা হলো হচ্ছে একটু আগে থেকেই কাজগুলো করে নেব, ঠিক আছে, যেন ওই সমীকরণ 1 2 যেরকম বলে না, সমীকরণ 1 আর 2 যোগ করে গুণ করে পাই, ঠিক আছে। তো তার আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিব যাতে আমরা পরবর্তীতে সুবিধা হয়। তো দেখো এখানে হচ্ছে এক্স ওয়াই আছে, ঠিক আছে, এক্স ওয়াই আছে। তো এক্স ওয়াই এর মান আমরা দেখো এখানে এক্স ওয়াই এর মান 192, ঠিক আছে, এক্স ওয়াই এর মান এখানে 92। তো আমরা এখানে যদি লিখতে পারি যে এখানে এখন আমরা কি 192 লিখে দিব, ঠিক আছে। এক্স ওয়াই এর মানটা আমরা বসে দিব, ঠিক আছে, যেহেতু আমাদের এক্স ওয়াই এর মান আমরা এখানে দেওয়াই আছে। তো এক্স ওয়াই এর মান এখানে লিখে দিবা যে এক্স ওয়াই ইকুয়াল টু 192, ঠিক আছে। এই হলো, ঠিক আছে। তাহলে মানে কি আমাদের এই যে এই এই যে এই সমীকরণটা আছে না, যে এক্স ওয়াই এর মান বসে দেওয়ার কারণে দেখো সমীকরণটা ছোট হয়ে গেল। তো আমরা এখানে লিখতে পারি কি, এখানে হচ্ছে এই যে 192 উঠে গেল, তার মানে 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 0। তারপর এখানে লিখি, তো তারপর দেখো এখানে হচ্ছে, দেখো এখান থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে কত হচ্ছে, দেখো 4 কমন নিলে এখানে কত পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই মাইনাস কত, মাইনাস 4 ইকুয়াল টু, এই যে 4 কমন নেওয়ার কারণে এই যে 4 কমন নিলাম আমরা, 4টা কমন নিলাম, তারপরে ওদিকে গেলে 0 হয়ে যাবে 4। তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পেলাম, এই যে 4টা ওদিকে পার করে দিলাম, তাহলে 4 হয়ে গেল। দেখছো সমীকরণটা আমাদের ছোট হয়ে গেল। এই দেখো এক্স ওয়াই, এই যে এখানে যে 1 নম্বর সমীকরণ আছে সেই সমীকরণের মতো এটাও
ছোট হয়ে গেল, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাছাড়া যদি মনে করো যে আমি এখন 1 আর 2 নং সমীকরণে কাজ করি, এই যে এত পর্যন্ত রেখে দিতাম, এটা 2 নং সমীকরণ ধরে কাজ করে, তখন যখন 1 আর 2 করতাম তখন ওখানে মনে করো যে ক্যালকুলেশন আবার এই ধরনের ক্যালকুলেশনই করা লাগতো। কিন্তু আমি এখানে এই নতুন ক্ষেত্রফলে এই যে এক্স ওয়াই এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশনটা এখানে করে আগে সমীকরণটা ছোট করে নিলাম, যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। এই হলো আমাদের এক্স ওয়াই এর একটা সমীকরণ পেলাম, আর এক্স মাইনাস ওয়াই একটা সমীকরণ পেলাম, ঠিক আছে। আমাদের এক্স ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখান থেকে আমাদের কি এক্স এর মান বের করতে হবে এবং ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এখন এটা আমি কিভাবে বের করব সেটা এখন আমরা দেখব। ঠিক আছে, তো এখন আমরা ধরো 2 নং সমীকরণ থেকে পাই কি পাই 2 নং সমীকরণে কি আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে দেওয়া আছে, দেখো দেখি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, x ইকুয়াল টু 4 প্লাস 1, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে x এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে x এর মানটা পেয়ে গেলাম, একটু সাজাই নিলাম। তো এখন এই যে এই জিনিসটা, ঠিক আছে। তো এখন কি x এর মান 1 নং সমীকরণে বসায় পাই, ঠিক আছে। 1 নং সমীকরণ কোনটা, এক্স ওয়াই ইকুয়াল টু কত ছিল 192, তাই না। তো এখন x এর মান কত 4 প্লাস ওয়াই, আর হলো হচ্ছে y ইকুয়াল টু 192। তো এখন একটা গুণ করে দাও, 4y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 192। তো আমরা এখন এটাকে কি পারি, ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4y মাইনাস 192 ইকুয়াল টু কত 0, তাই না। তো এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কত আসবে, ওয়াই স্কোয়ার 192 যদি ভাঙাও, ঠিক আছে। 192-কে আমি যদি ভাঙাতে চাই কত আসে, 192 15 ইন্টু 14 210, বেশি হয়ে যাচ্ছে। 15 ইন্টু 12 180, কম হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে 16 দিই, 192, দেখো 15 কত 16 ইন্টু 12 192, তার মানে কি 16 আর 12 13 14 15 হয়ে গেছে। তো এখন দেখো যে এখানে যদি আমরা 16y লিখি আর মাইনাস হচ্ছে 12y মাইনাস 192 ইকুয়াল টু 0। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমি শিখাইছি কিভাবে করতে হয়, ঠিক আছে। যে উৎপাদক কিভাবে বের করতে হয় এটা শিখাইছি, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে শর্টকাটে করবা, ঠিক আছে। তো এরপর এখান থেকে y কমন গেলে y প্লাস 16 মাইনাস এখান থেকে কত কমন নেব, 12 কমন নেব, তাহলে থাকলো y প্লাস কত 16 ইকুয়াল টু 0। তো এখন এখানে y প্লাস 16 আর হলো y মাইনাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন এখানে কি বলতে পারি, হয় y ইকুয়াল টু মাইনাস 16 অথবা y ইকুয়াল টু 12, ঠিক আছে। যেহেতু কি প্রস্থ ঋণাত্মক হয় না, আমি এগুলো বলছি, এগুলো কি আয়তকার, এখানে কি প্রস্থ বের করতে, দৈর্ঘ্য প্রস্থ বের করতেছি, দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হয় না, তাই এখানে লিখবো যে গ্রহণ যোগ্য নয়, ঠিক আছে। y মাইনাস 16 গ্রহণযোগ্য নয়, কারণ প্রস্থ
ঋণাত্মক হয় না, লিখে নিবা তোমার মতো করে, ঠিক আছে। এই হলো, তো এই যে হলো আমরা হচ্ছে ওয়াই পাইলাম। তো আমরা এখানে ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই তো পেয়ে গেছি 12, তার মানে কি, অতএব প্রস্থ ইকুয়াল টু 12, দৈর্ঘ্য ইকুয়াল টু ঠিক আছে। তো এখন এখানে দেখো, এখানে হলো হচ্ছে এখানে দৈর্ঘ্য না লিখে এখন এখন ওই পারে লিখবে, আমি সাইডে লিখে দিলাম, ঠিক আছে। তো ওয়াই এর মান যে কোনো একটা বসে দিলে হলো, মনে কর 2 নং এ বসে পাই, 2 নং যে কোনো একটা সমীকরণে 2 নং এ বসিয়ে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হয়ে গেল। তো 2 নং সমীকরণটা কি ছিল, x - y = 4। তো কি y এর মান, তাই না, 12 = 4 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো x = কত, 12 + 4 16, অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 16 মিটার, এই মিটার লিখবা, প্রস্থ ইকুয়াল টু, ঠিক আছে। এই হলো অ্যান্সার, দৈর্ঘ্য প্রস্থ আমরা নির্ণয় করতেছি, এটাই অ্যান্সার, ঠিক আছে। এগুলো অঙ্ক খুব সোজা, ঠিক আছে। ক্যালকুলেশন, এই যে এই ধরে নেওয়া, এই জিনিসটা বুঝতে হবে শুধু, ঠিক আছে। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব ইজি লাগবে, ঠিক আছে। ধরে নিতে হবে এবং কোনটা কি প্রশ্ন অনুযায়ী সাজাতে হবে স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। এই হলো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, ঠিক আছে। 24 নাম্বার হয়ে গেল। এবার হলো আমরা 25 নাম্বার করব, ঠিক আছে। 25 নাম্বার সমাধান করব। 25 নাম্বারটা কি বলছে, যে এখন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বলছে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের মানে কি, দৈর্ঘ্য বের করতে বলছে, বাহুগুলোর দৈর্ঘ্য। তো আমরা এখন দৈর্ঘ্যগুলো বের করার চেষ্টা করি। যে এখানে প্রশ্ন আছে, দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং অপর বাহুগুলোর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। অপর বাহুদ্বয়ে দৈর্ঘ্যের অন্তর, অপর বাহুদ্বয়ে দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুগুলোর দৈর্ঘ্য কত। এই দেখো, সমকোণী ত্রিভুজ বলছে মানে এখানে হলো হচ্ছে মাথায় ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তো এই হলো কথা। তো জিনিসটা কি, সমকোণী ত্রিভুজ আমরা জানি কি, অতিভুজ কি জানি, পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন আমাদের কি, যে এখানে শুধু বলে দিছে যে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হলো 3 সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা জানি না যে কোন বাকি যে দুই বাহু আছে, ঠিক আছে, লম্ব এবং কি ভূমি, এই দুইটা হলো হচ্ছে কত সেটা জানি না, শুধু তাদের অন্তর দেওয়া আছে, সেটা হলো কত, 3 সেন্টিমিটার। অন্তর মানে কি, বিয়োগ। তো আমরা এখন ডিরেক্ট সমাধান করি, এখানে কোনো ইয়া নেই, সমাধান লিখলাম। তো এখানে কি, যে সমাধানে লিখি যে ধরি, তো এখানে ধরি কোন জিনিসটা, ঠিক আছে। তো ধরি মানে কি, যে জিনিসটা দেওয়া নেই, অতিভুজ দেওয়া আছে, আর যদি আমরা যদি লম্ব ভূমি এই দুটো যদি না পাই তাহলে তো আমরা বের করতে পারবো না কি অবস্থা, ঠিক আছে। তো আমরা এখন ধরি লিখি যে সমকোণী সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু হলো এ সেমি ও বি সেমি, ঠিক আছে। দুইটা বাহু আমরা ধরে নিলাম, এ সেমি এবং বি সেমি দুইটা বাহু আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি, যে অতি অতি প্রশ্নানুসারে কি অতিভুজ অতিভুজ
অতিভুজের দৈর্ঘ্য লিখি ইকুয়াল টু 15 সেমি। ঠিক আছে, তো এখন এই বিষয়টা কি যে দেওয়া আছে যে দুই বাহুর, এই যে দুই বাহু কোনটা, এ এবং বি, এই দুটার হলো হচ্ছে অন্তর দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার। 3, কিন্তু এটা কি এটা হলো হচ্ছে ধনাত্মক। তার মানে কি, তার মানে হলো হচ্ছে বড় বড় থেকে ছোট বিয়োগ দিচ্ছে, তাই না? বড় থেকে ছোট বিয়োগ দেওয়ার কারণে এই ধনাত্মক এটা আসছে। নেগেটিভ, ছোট থেকে বড় বিয়োগ দিলে কিন্তু পজিটিভ আসতো না, তখন নেগেটিভ আসতো। যেহেতু এটা ধনাত্মক, তার মানে কি একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। ঠিক আছে, বাহু একটা বড় একটা ছোট। ঠিক আছে, তো আমরা এখন এখানে যদি আমরা এখানে এটা করতে চাই, সমীকরণ গঠন করতে চাই, সমীকরণটা কি, যে হলো হচ্ছে যে দুইটা বাহুর অন্তর হচ্ছে 3, এটাকে সমীকরণে আমরা গঠন করব। তার মানে কি, সমীকরণ গঠন করলে একটা বাহু বড় নিতে হবে, একটা বাহু ছোট নিতে হবে, তাহলে তো আমরা ধনাত্মকটা পাবো, তাই না? তো ধরি, এখন লিখবো ধরি a গ্রেটার দেন b, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তাহলে কি আমরা a মাইনাস বি ইকুয়াল টু 3 লিখতে পারবো। ঠিক আছে, এটা সমীকরণ 1 দিলাম। ঠিক আছে, এটা সমীকরণ 1, এটা মনে রেখো, সমীকরণ 1। তো হচ্ছে এখন বিষয়টা হলো যে আমরা এখন লিখি যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তুমি এটা বড় করে লেখো, আমি ছোট করে লিখলাম, তোমরা এটা বড় করে লিখবা। ঠিক আছে, অনুসারে কি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, ছোট করে লিখলাম আমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, কারণ মানগুলো বসিয়ে দাও। অতিভুজ স্কয়ার হচ্ছে কত, 15 স্কয়ার, লম্ব মনে কর দুইটা বাহু, তো একটা যে কোনো একটা দিলেই হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি এটাও একটা সমীকরণ হয়ে গেল, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত, 15 225 হয়। ঠিক আছে, এটা হলো হচ্ছে সমীকরণ 2। ঠিক আছে, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তো আমরা এখন এই দুইটা সমীকরণ নিয়ে এখন কাজ করব। ঠিক আছে, এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। তো এখন বিষয়টা হলো যে এখান থেকে আমরা যদি বলতে পারি, তো আমি এখন যদি মনে করো যে এখানে আমরা কোনো একটা মান বসাই দিই, তাহলে কিন্তু আমার কোনো একটা মান বের করার সুবিধা হচ্ছে। ঠিক আছে, এখন যদি মনে করো যে আমি এ এর মান যদি বসাই, তো এ এর মান আমি কোথায় থেকে পাবো, এই দেখো এখান থেকে, এই যে 1 নং সমীকরণ থেকে বি ওদিকে পার করে দিলে এ এর মান পাবো, তখন এই যে বি তখন এখানে চলে আসবে, তখন বি করে মানে বি এর সাথে ক্যালকুলেশন করে, তাহলে দেখো একটা মান চলে আসবে। ঠিক আছে, তো আমরা লিখি যে সমীকরণ 1 হতে পাই a ইকুয়াল টু কত, 3 মাইনাস বি। তো এখন কি, a এর মান 2 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, এখন যদি এখানে বসাই, ঠিক আছে, তো এখানে কি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 225। ঠিক আছে, তো এখন এখানে বসাই, স্কয়ারের মান কত, সরি এ এর মান কত, এখানে 3 মাইনাস বি, সরি খালি ভুল করতেছি, a equal to 3 plus b, 3 plus b, সরি, a equal to 3 plus b, তারপর হোল স্কয়ার 225। ঠিক আছে, তো এখন ক্যালকুলেট করো, 3 3 9, সূত্রে 2 ইন্টু 3 ইন্টু বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 225।
তো এখন 9 প্লাস 3 দুগুণ 6 6b প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 225। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে সাজাই 2b স্কয়ার প্লাস 6b আর হলো এখানে 225 মাইনাস 225 প্লাস 9 ইকুয়াল টু 0। আমি এই সবগুলো এদিকে পার করে নেব, কারণ আমি এখানে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে সাজানোর চেষ্টা করতেছি। তো এখন 2b স্কয়ার প্লাস 6b মাইনাস 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 16, তাহলে হচ্ছে 216 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন এই জিনিসটাকে আমি এখান দেখো সবগুলা জোর আছে, তার মানে কি আমি এখান থেকে 2 কমন নিতে পারবো। 2 যদি কমন নেই বি স্কয়ার প্লাস 3 দুগুণ 6 আর 2 দিয়ে 216 ভাগ দিলে কত হচ্ছে 2 1 2 2 1 2 16। ঠিক আছে 16, তার মানে কি আর দুগুণ 16 0 0 16, তার মানে হচ্ছে 108 0। তো 2 ওদিকে পার করে দিলে কত হচ্ছে বি স্কয়ার প্লাস 3b মাইনাস 108 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করি। তো এখানে যদি বি স্কয়ার 108 যদি ভাগ করো 108 12 12 9 বেরাং 108। ঠিক আছে, তো তাহলে হচ্ছে কত হলো, কত হবে এখানে 12 আর 9, 12 আর 9 মনে করো এখানে 12 বি আর হচ্ছে 9 বি মাইনাস 108 ইকুয়াল টু 0, তাই না? তো এখানে প্লাস মাইনাস কোনটা হবে দেখো দেখি, গুণ করো 9 বেরাং 108, তার মানে কি একটা মাইনাস হতে হবে আর একটা প্লাস হতে হবে, তাহলে গুণ মিলে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর প্লাস আছে যেহেতু তার মানে এটা বড়টা প্লাস হবে ছোটটা মাইনাস হবে। ঠিক আছে, তো এখন বি কমন নাও, বি প্লাস কত 12 হয়, মাইনাস মাইনাস এখানে 9 কমন নাও, তাহলে কত হচ্ছে বি প্লাস 12 0, তার মানে কি বি প্লাস 12 আর বি মাইনাস 9 ইকুয়াল টু 0 হয় বি ইকুয়াল টু মাইনাস 12 আর বি ইকুয়াল টু 9। ঠিক আছে, আর দৈর্ঘ্য প্রস্থ আমি বলছি যেটা ইয়া নয় সেটা, তাহলে বি প্লাস বি ইকুয়াল টু 9। ঠিক আছে, বি ইকুয়াল টু 9 এটাই হলো হচ্ছে কি গ্রহণযোগ্য, আর এটা গ্রহণযোগ্য নয়, তুমি লিখে দিবা বি ইকুয়াল টু মাইনাস 12 গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, বি ইকুয়াল টু 9 গ্রহণযোগ্য, এটা লিখে দিবা। এই হলো এত পর্যন্ত ক্যালকুলেট হয়ে গেল। ঠিক আছে, এটা তো এর পরের যে কাহিনীর সেটা হলো যে এখন এই যে বি এর মান এখন বসায় দাও, বি এর মান বসায় দাও, তাহলে আমরা মানগুলো পেয়ে যাব। এখন বি এর মান 1a বসিয়ে 1 নং সমীকরণ বসিয়ে আমি সংক্ষেপে লিখলাম, তোমরা কিন্তু এটা সংক্ষেপে লিখতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে 1 নম্বর বসে, তো a মাইনাস বি এর মান কত বের হয়েছে 9, তো a মাইনাস 9 ইকুয়াল টু কত আমরা ওখানে বের করছি 3। তো এখন এখানে যদি লিখি a ইকুয়াল টু 3 প্লাস 9, অতএব a ইকুয়াল টু কত 12। ঠিক আছে, সুতরাং a ইকুয়াল টু 12 সেমি। ঠিক আছে, আর b ইকুয়াল টু 9 সেমি। এই হলো দুইটা কি বাহু দৈর্ঘ্য প্রস্থ, মানে দুইটা বাহুর দৈর্ঘ্য প্রস্থ নয় তো দুইটা বাহুর দৈর্ঘ্য 12 এবং 9। ঠিক আছে, এই যে এখান থেকে বিয়োগ করে দাও 3 আসবে। ঠিক আছে, এটাই হলো হচ্ছে অ্যান্সার। এই হলো হিসাব। ঠিক আছে।
এখন এটা কত নাম্বার গেল? আমরা 25 নাম্বার অঙ্ক করছি, ঠিক আছে। এখন হলো হচ্ছে আমরা দেখব 26 নাম্বার, 26। 26 নাম্বারটা কি বলছে? প্রশ্নটা একটু পড়ি, যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণের দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল এত হলে 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এই ম্যাথটা করার জন্য আমাদের কি কি জানা প্রয়োজন, ঠিক আছে, সেই বিষয়টা আমরা একটু দেখি। তো কথাটা মনোযোগ দিয়ে শোনো তোমরা, যে ত্রিভুজটা কি, ঠিক আছে। ত্রিভুজটা তো আমরা সবাই জানি ত্রিভুজ কি, আর ত্রিভুজের ক্ষেত্রফল কি, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। এটা ত্রিভুজের সূত্র, ঠিক আছে। তো এই এই জিনিসটাই লাগবে, এই সূত্রটাই এখানে লাগবে। তো এখন ডাইরেক্ট ধরি বলি, ঠিক আছে, অঙ্কের মধ্যে আমরা চলে যাই। তো ধরি আমাদের এখানে কি, আমাদের এখানে হচ্ছে ভূমি উচ্চতা দ্বিগুণ হিসেবে এই সেই দেওয়া আছে, তার মানে কি আমাদের ভূমি উচ্চতা দেওয়া নাই, তো আমাদের এটা ধরে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো আমার এখানে কি বলছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তার মানে কি আমাদের এখানে ভূমি বলছে, ভূমি কিসের উপর নির্ভর করতেছে, ভূমির মান কিসের উপর নির্ভর করতেছে, এখানে এখানে ভূমির মান নির্ভর করতেছে উচ্চতার উপর। কারণ কি এখানে উচ্চতা যদি আমরা না পাই তাহলে আমরা ভূমি বের করতে পারবো না। কারণ কি এখানে বলছে ভূমি তার উচ্চতার, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তার মানে কি উচ্চতা আমরা যদি না পাই তাহলে ভূমিও পাবো না। তার মানে কি আমরা এখানে ধরি লিখতে হবে যে ত্রিভুজের উচ্চতা একটা চলক ধরে নিব, উচ্চতা ইকুয়াল টু ধরো x সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এখন আমরা উচ্চতা ধরে নিলাম, এখন এই উচ্চতার উপর ভিত্তি করে আমরা ভূমি বের করব, ঠিক আছে। তো প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে কি বলছে, যে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো উচ্চতার দ্বিগুণ মানে কি, উচ্চতার দ্বিগুণ, এই উচ্চতা তার 2 গুণ মানে কি 2x। আর ভূমি তাহলে কি হবে, যে তাহলে ভূমি হবে প্রশ্নানুসারে ভূমি ইকুয়াল টু কি, ভূমি তার উচ্চতার, ত্রিভুজের ভূমি তার উচ্চতার মানে কি, তার উচ্চতার মানে ত্রিভুজের উচ্চতার মানে কি, ত্রিভুজের উচ্চতা মনে করে x, তার হলো হচ্ছে দ্বিগুণ 2x, ঠিক আছে। তার আবার হলো হচ্ছে কি দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, এই দ্বিগুণ হলো তার সাথে আবার 6 যোগ করলে সেটা হলো হচ্ছে ভূমি, ঠিক আছে। এই হলো হিসাব, সেটা আমরা সেমিতে লিখলাম, এই হলো হয়ে গেল। তো আমরা এখানে ত্রিভুজের উচ্চতা পেলাম, ভূমি পেলাম, ঠিক আছে। তো আমরা এখন বিষয়টা কিভাবে, যে আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, সুন্দর করে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার, তার মানে কি আমাদের সূত্র আমরা জানি, আমরা এখানে দেখো উচ্চতা পাইছি, ভূমিও পাইছি, ঠিক আছে। তার মানে কি আমার হচ্ছে সাথে আবার কি দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলও দেওয়া আছে, তার মানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, এগুলো প্রশ্নের একটা হচ্ছে হলো ফ্লস হলো, ঠিক আছে। এই মানে হচ্ছে ধরার, ঠিক আছে, খুদ ধরা যায় কিভাবে, যে এখানে যেই ক্ষেত্রফল দেওয়া থাকবে, মানে ক্ষেত্রফল টাইপের যে অঙ্কগুলো আছে পরিমিতিতে এগুলো বেশি কাজে দেয়। ক্ষেত্রফল টাইপের যে অঙ্কগুলো আছে এখানে ক্ষেত্রফল দেওয়া থাকলে, যে যার ক্ষেত্রফল দেওয়া থাকবে তার সূত্রে লিখতে হবে, ঠিক আছে, এটা একটা টেকনিক। তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা,
ঠিক আছে। তো এখানে আমরা এখানে কি ত্রিভুজের ক্ষেত্রফল কত 810 ইকুয়াল টু হাফ গুণন ভূমি কত এক্স ইন্টু উচ্চতা 2x প্লাস 6, ঠিক আছে। তো এখানে সাইডে লিখে দিবা যে ক্ষেত্রফল ইকুয়াল টু 810 বর্গ কত সেমি, ঠিক আছে, এখানে লিখে দিবা বা উপরে লিখে দিবা। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল 810 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন এটা ক্যালকুলেট করো 810 2x স্কয়ার, এখানে 2x স্কয়ার প্লাস 6x ডিভাইডেড 2, তো এখান থেকে 810 এখানে 2 কমন গেল, 2 কমন যদি নিই তাহলে থাকলো কত x স্কয়ার প্লাস 3x, ঠিক আছে। এই যে 2 কমন নিয়ে এই 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে, ডাইরেক্ট করলাম। তো এখন এরপর কি আমরা এটা এদিকে পার করে নিই, সবগুলো এদিকে পার করে নিই, ঠিক আছে। আগে আমরা হচ্ছে তাদের পজিশন চেঞ্জ করি, তাহলে আমাদের আর নেগেটিভ আসবে না, কারণ এটা এদিকে লিখবো এটা এদিকে লিখবো, ঠিক আছে। তো এইভাবে যে মনে করো যে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 810, এটা মানেও যা ওটা মানেও সেটা, ঠিক আছে। এই যে এটা আর এটা, তার মানে এখন এটা পার করলে কোনো প্রবলেম নেই। তাছাড়া যদি আমি ডাইরেক্ট যদি এটা পার করতাম, এটা যদি এদিকে পার করতাম তাহলে কি এগুলো সব নেগেটিভ হয়ে যেত, তখন নেগেটিভ -1 কমন নিয়ে তারপরে ওদিকে আবার পার করে দিতে হতো, ঠিক আছে। এই ঝামেলায় আমরা গেলাম না, তো ডাইরেক্ট এই জিনিসটা করলাম, হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম যদি করি 810, ক্যালকুলেটর দিয়ে, হ্যাঁ হয়েছে। তো এখন দেখো মিডল টার্ম যদি করি তাহলে এখানে কত আসতেছে 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন এখান থেকে x কমন নাও, তো x প্লাস 30 মাইনাস 27 কমন নিলে তাহলে x প্লাস 30 ইকুয়াল টু 0। তো x প্লাস 30 আর x মাইনাস 27 ইকুয়াল টু 0। তো এখানে ভূমি উচ্চতা আবার দেওয়া আছে, তো হয় x ইকুয়াল টু মাইনাস 30 x ইকুয়াল টু 27, আমি এখানে ডাইরেক্ট লিখলাম, তুমি কিন্তু এটা তুলে নেবা, হয় x প্লাস 30 ইকুয়াল টু 0, x মাইনাস 30 ইকুয়াল 27 ইকুয়াল টু 0, তারপরে চেঞ্জ করবা কোঅর্ডিনেটরে দেখবা, ঠিক আছে। আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম। তো এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তো x ইকুয়াল টু 30, তার মানে কি আমরা এখানে সরি x ইকুয়াল টু 27 এখানে পাইলাম, ঠিক আছে। তাহলে ভূমি ইকুয়াল টু কত 2x, এখানে কি উচ্চতা আমরা x ধরছি, তো x এই যে এখানে x হচ্ছে অতএব উচ্চতা 27 সেমি। আমাদের এখানে কি বের করতে বলছে, আমাদের এখানে শুধু উচ্চতায় বের করতে বলছে, তাই না। এখানে আমাদের উচ্চতায় শুধু বের করতে বলছে নাকি, হ্যাঁ উচ্চতায় বের করতে বলছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। আর যদি ভূমি বের করতে বলো তখন এই যে মান বসে দিল, এই যে 6 2 ইন্টু 27 প্লাস 6 27 তো কোনো 54 আর 6 ইকুয়াল টু 60 সেমি। ভূমি বের করতে হলে ভূমিও, ঠিক আছে, বের করে দিবা। এই হলো হিসাব তোমাদের। এটা কত নাম্বার গেল 26 নাম্বার। এবার হলো হচ্ছে 27 নাম্বার করব আমরা।
27 নাম্বারটা কি? সাতাশ নাম্বারটা কি বলছে দেখো, 27 নম্বর অঙ্কটা দেখো যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ার মোট 420 টাকা উঠল। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ার মোট এত টাকা উঠল। তো মনে করো যে কত, ধরো 10 জন, তার মানে কি 10 জন ছাত্রছাত্রী, তো 10 টাকা করে তুলছে প্রত্যেকে, ঠিক আছে, এরকম হিসাব। তো ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত, প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল, ঠিক আছে। তো এখানে বিষয়টা হলো একটু ভালো করে বোঝা যে সহপাঠীর সংখ্যা নির্ণয় করতে বলছে, তাই না। একটি শ্রেণীতে মনে করো যে ধরো n সংখ্যক, এটা বোঝার আগে এটা বোঝো যে n সংখ্যক ছাত্রছাত্রী পড়ে থাকে, ঠিক আছে। তাহলে একজন ছাত্রছাত্রীর সহপাঠী ঠিক আছে। তো এখানে একটা ভালো করে বোঝো, এই জিনিসটা একটু ভালো করে বোঝো, ভালো করে বোঝো কি বলছে। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল, ঠিক আছে। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা চাঁদা তুলল। তো সহপাঠীর সংখ্যা এটা কনফিউজ করে, সহপাঠীর এই ধরনের অঙ্কতে এই জিনিসগুলো কনফিউজ করে ছাত্রছাত্রীদের, ঠিক আছে। তো কনফিউজ করলে স্যারেরা বুঝায়, কিন্তু স্টুডেন্টরা মনে করো যে ওই একটা অ্যাজাম্পশন করে নিয়ে অঙ্ক করে দিয়ে চলে আসে, ঠিক আছে। অঙ্ক মিলে যায়, ঠিক আছে, সব করে দিয়ে আসে, ঠিক আছে, সব অঙ্ক হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো না বোঝার কারণে পরবর্তীতে যায় সমস্যা হয়, ঠিক আছে। তো এখানে দেখো একটা বিষয় যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠলো, ঠিক আছে। সহপাঠীর সংখ্যা, তাদের প্রত্যেকের সহপাঠীর সংখ্যা, ঠিক আছে, সমান সংখ্যক, সহপাঠীর সংখ্যা সমান সংখ্যক, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে হবে। তার সহপাঠীর সংখ্যাটা কিভাবে বের করতে হবে সেই জিনিসটা একটু বুঝতে হবে। তো যে বোঝার জিনিসটা আছে সেটা হচ্ছে কি, সহপাঠীর সংখ্যা। একটি শ্রেণীতে যদি n জন ছাত্রছাত্রী থাকে, ঠিক আছে, ধরো মনে করো যে n জন ছাত্রছাত্রী তোমার শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে একজন ছাত্রছাত্রীর সহপাঠী থাকে কত, সহপাঠীর সংখ্যা থাকে কত, n-1। তার মানে কি, তার মানে বিষয়টা হলো কি, তোমার তোমার মনে করো যে তোমার ক্লাসে তুমি সহ মোট ছাত্র মনে করো যে 20 জন, তাই না। ভালো করে বসো, 20 জন। তো তোমার সহপাঠীর সংখ্যা কত হবে তাহলে, তার মানে কি তুমি সহ তো না, তুমি বাদে তোমার সহপাঠীর সংখ্যা, মানে কি তুমি বাদে, ওখান থেকে তুমি মাইনাস হয়ে যাচ্ছ, তার মানে কি এখান থেকে তুমি মাইনাস হয়ে যাচ্ছ, তার মানে কি 19 জন সহপাঠী তোমার আছে, ঠিক আছে। আর তুমি সহ 20 জন, তুমি তো সহপাঠী না, ঠিক আছে। তো তোমার ফ্রেন্ডের ক্ষেত্রেও সহপাঠী, তুমি সহ সহপাঠী কত, 19 জনই হবে। মনে করো যে তোমার ফ্রেন্ড হচ্ছে এক্স, ঠিক আছে, তোমার শ্রেণীতে 20 জন আছে, তো তোমার ফ্রেন্ডের সহপাঠীর সংখ্যা কত হবে, তাই না। তোমার ফ্রেন্ডের সহপাঠীর সংখ্যা কত হবে, এই 20-এর থেকে -x, মানে ওই বাদ যাবে, ঠিক আছে। ওই বাদ গেলে তো বাকিগুলো ওর সহপাঠী হবে, তাই না। তো তোমার ক্ষেত্রে যেরকম, যে মনে করো যে হচ্ছে তুমি 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 নিজে নিজে ঠিক আছে। তো নিজে নিজে তুমি সহ মনে করো যে 20 জন স্টুডেন্ট, তার থেকে মনে করো যে তুমি বাদ, তার মানে কি 19 জন, বাকি 19 জন হলো তোমার সহপাঠী, ঠিক আছে। তার মানে কি সহপাঠীর সংখ্যা এখানে কি n-1, ঠিক আছে। যদি 5 জন ছাত্র থাকে, তার মানে কি তোমার সহপাঠী কয়জন, তোমার সহপাঠী 4 জন, তুমি সহ এখানে 5 জন আছো, ঠিক আছে। তুমি এই জায়গা থেকে বাদ যাবা, বাদ গেলে বাকি যেই ছাত্র থাকবে সেগুলো হলো হচ্ছে তোমার সহপাঠী, ঠিক আছে।
এই জন্য এটা সহপাঠীর সংখ্যা n-1। ঠিক আছে, এই যে এই জিনিসটা সহজে কেউ বুঝতে চায় না। তো এখানে মনে করো যে ওদের মাথা ঘুরে যায়। ঠিক আছে, যে এটা কিভাবে হলো। এই যে এই একটা জিনিস বোঝার বিষয় আছে এখান থেকে। আর একটা কি, মোট চাঁদার পরিমাণ। ঠিক আছে, মোট চাঁদার পরিমাণটা কি, মোট চাঁদা ওখানে কি বলছে দেখো দেখি, যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে তা জানা থাকে, তাহলে আমরা চাঁদার সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, আবার বলি, যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া থাকে এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে তা জানা থাকে, তাহলে আমরা মোট চাঁদা বের করতে পারবো, তাই না? এটাই তো। তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? মোট চাঁদার পরিমাণ কি হবে? আমাদের কি মোট চাঁদার পরিমাণ বের করতে হলে কি কি লাগবে? যে হলো 1 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হলো হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। আর 2 নাম্বার কি, প্রত্যেকে কত টাকা দিছে, প্রত্যেকে কত টাকা চাঁদা দিছে, তাহলে আমরা সেটা পারবো। ঠিক আছে, তাহলে তার মানে কি মোট চাঁদা কি হবে? মোট মোট ছাত্র ছাত্রী সংখ্যা সাথে কি, আর প্রত্যেকে কতটা, প্রত্যেকে 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 যত চাঁদা দিয়েছে। ঠিক আছে, এটাই তো, এই গুণ করে দিলেই তো আমরা মোট চাঁদা পাবো, তাই না? এই জিনিসটা নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তো 27 নাম্বারটা এখানে একটু দেখো, ধরি। ঠিক আছে, আমরা তো জানি না মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, আর প্রত্যেকে কত টাকা করে দিয়েছে সেটাও জানি না। তো আমরা এখানে ধরি কি, ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সংখ্যা x, আমরা এটা ধরে নিলাম x জন। ঠিক আছে, x জন। তাহলে একজন ছাত্রছাত্রীর সহপাঠীর সংখ্যা, ঠিক আছে, ইকুয়াল টু x-1 জন। ঠিক আছে, কারণ কি ওখানে বলে দিছে যে প্রশ্নে কি বলছে দেখো, একজন ছাত্রছাত্রীর সহপাঠী, সরি, প্রশ্নটা একটু দেখি, যে কি বলছে, গড়ে তার একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, তার মানে কি আমরা এখানে ধরছি একজন ছাত্রছাত্রী পরে, প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায়। ঠিক আছে, তার মানে কি আমরা পরের লাইনে এখানে কাজ করছি যে কি, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান সংখ্যক। তার মানে কি তুমি নিজে তোমার সহপাঠীর যে সংখ্যক, তোমার যে সহপাঠীর সংখ্যা সেই পরিমাণ টাকা তুমি দিছো, তার মানে কি, তোমার হলো হচ্ছে সহপাঠীর সংখ্যা বের করলে তো তোমার টাকার পরিমাণটা বের হয়ে যাবে। তো এই যে সহপাঠীর পরিমাণটা আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, আমরা যেখানে এখানে একটা বিশ্লেষণ করে বলছি যে সহপাঠীর সংখ্যা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, ওটা বলে দিছি। তার মানে কি এখানে কি বোঝাচ্ছে যে সহপাঠীর সংখ্যা সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা হিসেবে। তার মানে কি তোমার সহপাঠীর সংখ্যা যেটা, চাঁদার পরিমাণও সেটা, মানে কি টাকার পরিমাণও সেটা। তার মানে কি আমরা এই যে এই সহপাঠীর সংখ্যাটা বের করলাম, তার মানে কি এটা আমরা প্রত্যেকজনের চাঁদা, প্রত্যেকজন কত করে চাঁদা দিছে সেটা আমরা এখানে বের করে ফেললাম। ঠিক আছে, এটা হলো কথা। তো এরপরে কি, প্রশ্নানুসারে আমরা লিখতে, প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দিয়েছে, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দিয়েছে কি x-1 টাকা। এটাই তো, তার মানে কি সহপাঠীর সংখ্যায় চাঁদার সংখ্যা, তাই না? এটাই তো এখানে বলছে প্রশ্নে, যে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দিয়েছে। তার মানে কি চাঁদার সংখ্যা কি, প্রত্যেকে চাঁদা দিয়েছে x-1
টাকা, এটাই। ঠিক আছে, এই হলো হিসাব। তো অতএব মোট চাঁদা ইকুয়াল টু, তো কি মোট চাঁদা ইকুয়াল টু কি, মোট চাঁদা আমাদের এখানে দেওয়াই আছে। মোট চাঁদা ইকুয়াল টু আমরা কি পড়ে আসছি যে, তো মোট চাঁদা বের করার ইয়া কি, যে মোট চাঁদার বের করার ইয়া কি, যে যতগুলো ছাত্র আছে সেই ছাত্রকে একজন কত করে দিছে, তাই না? মনে করো যে x জন ছাত্র আছে, তো একজন কত করে দিছে, একজন x-1 টাকা দিছে, তাহলে একজন ছাত্র কত দিবে, তো x ইন্টু x-1, তো এটাই তো, তাই না? তো এটাই মোট চাঁদা ইকুয়াল টু ছাত্রছাত্রীর সংখ্যা ইন্টু প্রত্যেকের চাঁদার পরিমাণ। প্রত্যেকের চাঁদার পরিমাণ দেওয়া হবে না, প্রত্যেকে যত টাকা বা তুমি এখানে লেখো, এটা লেখার দরকার নেই, ঠিক আছে, ভাষা কত ইয়া হয়ে যাবে। মোট চাঁদা ইকুয়াল টু ছাত্রছাত্রীর সংখ্যা ইন্টু একজনের চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদার পরিমাণ এটা লিখলেও হতো, তো একজনের চাঁদার পরিমাণ এটাই। তো প্রশ্ন মতে কি মোট চাঁদা কত, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে মোট চাঁদা কত দেওয়া আছে, 420, আর ছাত্রছাত্রী কত সংখ্যা x ধরছি, আর x-1 গুণ অবস্থা, ঠিক আছে, এটাই। তো এখানে তুমি লিখে দিবা চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ ইকুয়াল টু 420 টাকা, ঠিক আছে, এই হলো। তো এখন এটা ক্যালকুলেশন করো, x² মাইনাস x ইকুয়াল টু 420, এটা হচ্ছে না, তো x² মাইনাস x মাইনাস 420 ইকুয়াল টু 0। তো এখন ক্যালকুলেশন করো, এখানেই করি, x² তো হচ্ছে x² মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইকুয়াল টু 0। তো এখান থেকে x কমন নাও, তাহলে কি x মাইনাস 21 প্লাস 20 কমন নাও, x মাইনাস 21 ইকুয়াল টু 0। এত পর্যন্ত হয়ে গেল, তাই না? তো এখন x মাইনাস 21 ইন্টু x প্লাস 21, x মাইনাস 21 ইন্টু x মাইনাস x প্লাস 20, x মাইনাস 21 x প্লাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো অতএব x হয় x ইকুয়াল টু মাইনাস 21 আর x ইকুয়াল টু 20 প্লাস মাইনাস 20। তো যেহেতু এটা গ্রহণযোগ্য নয়, তুমি লেখা যে ছাত্রছাত্রীর সংখ্যা কখনো নেগেটিভ হয় না, তাই x ইকুয়াল টু মাইনাস 20 গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু কত, এটা পেয়ে গেলাম, 21 পেয়ে গেলাম, ঠিক আছে। তো ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন, ঠিক আছে। প্রত্যেকে চাঁদা দিয়েছে কতজন, x-1 টাকা ইকুয়াল টু 21 মাইনাস 1 টাকা ইকুয়াল টু 20 টাকা, ঠিক আছে। এই হলো অ্যান্সার। এই ছাত্রছাত্রীর সংখ্যা 21, 20 টাকা, 20 ইন্টু 21 দেখো কত,
2 একে 2, 2 দুগুণ 4, 0, এই 420 টাকা বের হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ঠিক আছে। তো এটা কত নাম্বার গেল? 27 নাম্বার। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে 28 থেকে বাকিগুলো আমরা সমাধান করব। ঠিক আছে।